আচ্ছা, আমরা মোটামুটি উইক 3টা শেষ করেছিলাম আমাদের বিএলসি তে আর কি, যেটা টপিকের নাম ছিল ইন্টেলিজেন্ট এজেন্টস। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার দেই। স্ক্রিনটা মনে হয় শেয়ার দেওয়া হয়নি। সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আমরা মোটামুটি উইক 3 এর আন্ডারে যে লেকচার 2 ছিল আর কি, এটা কমপ্লিট করেছিলাম, ইন্টেলিজেন্ট এজেন্টস। আজকে আমরা শুরু করব হচ্ছে উইক 4 স্যার লেকচার 3। আমাদের ফার্স্ট লেসনের ওই যে স্যার একটু ভিডিও আপনার স্যার হয়েছিল, নেট চলে গেছিল, ওটা একটু বাকি আচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মনে আছে, খেয়াল আছে আর কি। ওই তোমার হচ্ছে প্রোলগের যে পার্টটা, ওই পার্টটা একটু বাকি আছে। জি স্যার। আচ্ছা আচ্ছা, ওটা আমি তোমাদের এই লেকচারটা শেষ করে নিই, তারপর দেখিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, তা আমরা যে টপিকটা দেখবো, এই টপিকটার নাম হচ্ছে এক্সপার্ট সিস্টেম। বেশ ছোট একটা টপিক আর কি, আমাদের মোটামুটি 15 স্লাইডের একটা টপিক। শুরুতে আমরা আসি যে একটা এক্সপার্ট সিস্টেম বলতে আমরা আসলে কি বুঝি আর কি। মূলত একটা এক্সপার্ট সিস্টেম হচ্ছে আমাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কম্বিনেশনে গঠন করা হবে, যেটা মেইন কাজ হচ্ছে কোনো একটা বিষয় সম্পর্কে নলেজ স্টোর করে রাখবে এবং পরবর্তীতে এই নলেজের উপর ভিত্তি করে আমরা কোনো একটা বিষয়কে ইনফার করব আর কি। তো এই জিনিসটা হচ্ছে আমরা ফার্স্ট লেকচারের যে পোর্শনটা তোমাদের আবার আলোচনা করব বললাম আর কি, যে প্রোলগের যে পার্টটা, ওই জিনিসটার সাথে হচ্ছে রিলেটেড। তাহলে এক্সপার্ট সিস্টেমের কাজ হচ্ছে তোমাকে কোনো একটা বিষয় সম্পর্কে আমি একটা নলেজ দিয়ে দিব এবং পরবর্তীতে তোমাকে যদি ওই নলেজের উপর ভিত্তি করে কোনো একটা কোয়েরি করা হয়, তুমি তোমার লজিক ব্যবহার করে ওই কোয়েরিটার অ্যান্সার আমাকে প্রোভাইড করার ট্রাই করবা। এতে করে কি হবে, কোনো একটা বিষয়ে যারা নতুন কাজ করতেছে, ধরো যে একজন ডাক্তার মাত্র ডাক্তারি পাশ করেছে, এখন সে রোগী দেখবে আর কি। তাহলে আমরা যদি একটা এক্সপার্টের নলেজকে আমাদের এই এক্সপার্ট সিস্টেমে ইনকর্পোরেট করে দিতে পারি, তাহলে কিন্তু ওই ডাক্তার হচ্ছে একজন এক্সপার্টের লেভেলে ট্রিটমেন্টটা প্রোভাইড করতে পারবে। তাহলে আমাদের গোল হচ্ছে যারা নতুন কোনো একটা বিষয়ে কাজ করতেছে, তারা যাতে এক্সপার্টের লেভেলে পারফর্ম করতে পারে, তার জন্য আমরা তাদেরকে একটা সিস্টেম তৈরি করে দিব। যে সিস্টেমটার কাজ হচ্ছে ওই বিষয় সম্পর্কে নলেজ তাকে দিয়ে দেওয়া হবে এবং ওই নলেজের আলোকে সে হচ্ছে, তাকে কোনো কোয়েরি করা হলে সে ওই রিলেটেড কোয়েরিগুলোর অ্যান্সার আমাদেরকে প্রোভাইড করতে পারবে। এবং এই অ্যান্সারটা অবশ্যই কোনো একটা লজিকের মাধ্যমে ডেভেলপ করতে হবে, তুমি আনাড়ি ভাবে বা বানানো কোনো একটা অ্যান্সার প্রোভাইড করলে হবে না আর কি। এই এক্সপার্ট সিস্টেমে কিছু অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা বিজনেসের ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারি। ধরো যে কোনো একটা পণ্য আমাদের বাজারে কি প্রফিট হবে নাকি এটা আসলে লস হবে, এই জিনিসটা আমাদেরকে এক্সপার্ট সিস্টেম ডিটারমাইন করে দিতে পারে। আমরা মেডিকেল ডায়াগনোসিসে ব্যবহার করতে পারি, যে ধরো রোগের সিমটম গুলো আমাদের জানা থাকলে আমাদের এক্সপার্ট সিস্টেম আমাদেরকে সাজেস্ট করতে পারে যে এই সিমটমের আলোকে আমাদের আসলে কি ধরনের রোগ থাকতে পারে। এছাড়াও অন্যান্য ইন্ডাস্ট্রিতে আমাদের এক্সপার্ট সিস্টেম গুলো ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা একটু দেখি যে এই এক্সপার্ট সিস্টেমের আসলে কি কি বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স থাকবে। তাহলে তার প্রথম ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সে আমাকে যে ডিসিশনটা প্রোভাইড করতেছে, অবশ্যই সেই ডিসিশনটাতে আমরা কিভাবে রিচ করলাম সেই জিনিসটা সে আমাকে এক্সপ্লেইন করতে পারবে। দ্যাট মিনস ওই ডিসিশনের পিছনের যে রিজনিংটা আছে সেটা আমাকে সে এক্সপ্লেইন করে দিতে পারবে। যেহেতু আমরা আসলে কোনো একটা অজানা কোয়েরির মান বা আউটপুট প্রোভাইড করতে পারছি, সুতরাং আমরা বলতে পারি যে এই ধরনের সিস্টেম আসলে ইন্টেলিজেন্ট বিহেভিয়ার শো করে। তাহলে এক্সপার্ট সিস্টেম একটা কাজ হচ্ছে যে কোনো কমপ্লেক্স রিলেশনশিপ থেকে আমাদের কোনো একটা কনক্লুশনকে ড্র করে দেয়। আচ্ছা, এই সিস্টেমটাকে আমরা বলে থাকি যে এটা আসলে পোর্টেবল নলেজ প্রোভাইড করে। এটা এই কারণে বলা হয়ে থাকে যে আমরা যেহেতু এটাকে সফটওয়্যারের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতেছি, আমরা আসলে যে কোনো জায়গা থেকে এই সিস্টেমটাকে অ্যাক্সেস করতে পারি। ধরো আমরা একটা এপিআই ক্রিয়েট করে দিলাম, তাহলে যে কোনো একটা জায়গা থেকে এপিআই কে কল করে আমরা আসলে এটার আউটপুটটা দেখাতে পারি। তাহলে আমরা আসলে এই নলেজটাকে আমাদের সাথে নিয়ে ঘুরতে পারছি আর কি, আমাদের যখন দরকার যে কোনো জায়গা থেকে আমরা এই নলেজটাকে অ্যাক্সেস করতে পারছি। আচ্ছা, এই সিস্টেমটা আমাদের আনসার্টেনটি প্রপার্টিটাকেও ডিল করতে পারে বা হ্যান্ডেল করতে পারে। এবার আসি যে এই সিস্টেমের কিছু লিমিটেশন।
প্রধান লিমিটেশনটা হচ্ছে আমাদের এক্সপার্ট সিস্টেমটা আসলে লিমিটেড কিছু ফিল্ডেই ব্যবহার করা হয়। আমরা স্পেসিফিক কিছু কাজের জন্য এটাকে ব্যবহার করি, জেনারেল সব কাজের জন্য আমাদের এক্সপার্ট সিস্টেম ডেভেলপ করা হয় না। আচ্ছা, এটা নরমালি হচ্ছে ওয়াইডলি ইউজড না, এটা মানে খুব অল্প কিছু জায়গায় বা সেক্টরেই এই জিনিসটাকে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এটা আরেকটা বড় লিমিটেশন হচ্ছে এই সিস্টেমটা যখন প্রথমবার ইউজ করবে, যারা আসলে এই সিস্টেমটাকে ব্যবহার করে তাদের টেকনিক্যাল নলেজ সেরকম থাকে না, নন টেকনিক্যাল পার্সনরা এই সিস্টেমটা ব্যবহার করে, সুতরাং তাদেরকে আসলে একটা ট্রেনিং দেওয়ার আমাদের প্রয়োজন পড়ে। আচ্ছা, আমাদের নলেজ নরমালি দুই ধরনের হয়, একটাকে আমরা বলি ডিক্লারেটিভ নলেজ, আরেকটাকে আমরা বলি প্রসিডিউরাল নলেজ। এক্সপার্ট সিস্টেমটা নরমালি হচ্ছে প্রসিডিউরাল নলেজ নিয়ে কাজ করে, সুতরাং আমাদের নলেজে যদি কোনো ধরনের মিক্স থাকে, যে ডিক্লারেটিভ আর প্রসিডিউরাল দুটেই আছে, সেই ক্ষেত্রে ওই ধরনের নলেজকে আমাদের এক্সপার্ট সিস্টেমটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারে না। আর যেহেতু এখানে আসলে আমাদেরকে কোনো একটা প্রেডিকশন বা সাজেশন প্রোভাইড করতেছে, এখানে আসলে এরর হওয়ার একটা পসিবিলিটি থেকে যায়। তাহলে এটা ছিল আমাদের এক্সপার্ট সিস্টেমে কিছু লিমিটেশন। এই স্লাইডে আরো কিছু লিমিটেশনের কথা বলা হয়েছে। এটার আরেকটা বড় লিমিটেশন হচ্ছে এটার যে নলেজ, নরমালি এই নলেজটাকে সে নিজে নিজে ইমপ্রুভ করতে পারে না বা রিফাইন করতে পারে না, কোনো একজন হিউম্যানকে এই কাজটা করে দিতে হয়। তাহলে এই কথাটা এখানে প্রথম পয়েন্টে হাইলাইট করা হয়েছে। আর ইনিশিয়ালি যখন আমরা ডেভেলপ করি, এটার ডেভেলপমেন্ট কস্টটা অনেক বেশি, কারণ আমাদেরকে আসলে একটা এক্সপার্ট সিস্টেম শেল হচ্ছে ডেভেলপ করা লাগে, যেটা নরমালি হচ্ছে অনেকগুলো সফটওয়্যার বা টুলস এর কালেকশন আর কি। এগুলো আসলে ডেভেলপমেন্টে আমাদের ইনিশিয়াল পর্যায়ে একটা বড় ধরনের কস্ট বিয়ার করতে হয়। সিমিলারলি এটা মেনটেন করাটাও একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি, এই জন্য। আচ্ছা, এবার একটা বিষয় হচ্ছে আমরা যে এক্সপার্ট সিস্টেমটা ব্যবহার করতেছি, যদি কোনো কারণে এক্সপার্ট সিস্টেম ব্যবহারের ফলে কোনো ধরনের প্রবলেম তৈরি হয়, যেমন আমি যদি ফর এক্সাম্পল বলি, ধরো আমরা এক্সপার্ট সিস্টেম ব্যবহার করে একটা রোগীর সিমটম দেখে কোনো একটা রোগের ব্যাপারে সাজেশন দিলাম, কিন্তু কোনো কারণে সেটা মিসডায়াগনোসিস হয়েছে এবং সেই ক্ষেত্রে রোগীর কোনো ক্ষতি হলো বা রোগী মারা গেল আর কি, তাহলে সেই ক্ষেত্রে আসলে আমি দায়বদ্ধ করব কাকে? এক্সপার্ট সিস্টেমটাকে নাকি ডাক্তারকে? বা এক্সপার্ট সিস্টেমকে আমরা কিভাবে দায়বদ্ধ করব, যেহেতু এটা একটা ডিজিটাল ইমপ্লিমেন্টেশন আর কি। এই ক্ষেত্রে কিছু লিগ্যাল এবং এথিক্যাল কনসার্ন রেজ করে আর কি। আচ্ছা, এগুলো ছিল আমাদের এক্সপার্ট সিস্টেমের কিছু লিমিটেশন। আমরা মূলত এখন আর কি আমাদের মূল আলোচনায় আসবো আর কি, যে একটা এক্সপার্ট সিস্টেম যদি আমি ডিজাইন করতে যাই, আমাকে আসলে মূলত কি কি কম্পোনেন্ট নিয়ে কাজ করতে হবে। একটা এক্সপার্ট সিস্টেম মূলত 5টা কম্পোনেন্ট নিয়ে গঠিত আর কি, আমরা ফিগারে 5টা কম্পোনেন্ট দেখতে পাচ্ছি। আর মূলত দুই ধরনের ব্যক্তি আর কি এক্সপার্ট সিস্টেমটাকে ব্যবহার করে। তাহলে এখন আমরা প্রতিটা কম্পোনেন্ট একটু ডিটেলসে দেখি যে কোন কম্পোনেন্টটা আসলে কি কাজে আমরা ব্যবহার করব। ফার্স্ট যে কম্পোনেন্টটা নিয়ে আমরা আলোচনা করব, এটার নাম হচ্ছে নলেজ বেস। এই টার্মটার সাথে কি আগে পরিচিত, তোমরা কোথাও শুনেছো? জি না স্যার। আচ্ছা, এটা অনেকটা আমাদের ডাটাবেজের মতোই, এবং এটা সিম্বলটাও কিন্তু ডাটাবেজের সিম্বলের মতো দেখতেই পাচ্ছ। ডাটাবেজে আমরা নরমালি কি করি, একটা সফটওয়্যার রিলেটেড আমাদের যে ইনফরমেশন গুলো দরকার, সেই ইনফরমেশন গুলোকে আমরা সেভ করে রাখি। এখানে আমরা সিমিলার কাজই করতেছি। আমরা যে এক্সপার্ট সিস্টেমটা তৈরি করব, এক্সপার্ট সিস্টেম ইনিশিয়াল পর্যায়ে যেই সাবজেক্ট বা যেই ফিল্ডের উপর আমরা এক্সপার্ট সিস্টেম তৈরি করতে চাচ্ছি, আমাদেরকে ওই ফিল্ড রিলেটেড ইনফরমেশন, ডাটা অথবা বিভিন্ন অবজেক্টের মধ্যে যে রিলেশনশিপ গুলো আছে, এই জিনিসগুলো প্রথমে হচ্ছে আমাদেরকে ইনফরমেশন আকারে সেভ করে নিতে হয়, এবং এই ইনফরমেশনটা অবশ্যই আসবে কোনো একটা এক্সপার্টের কাছ থেকে। তাহলে নলেজ বেজের কাজ হচ্ছে এক্সপার্ট সিস্টেম যেই ডাটাগুলো নিয়ে কাজ করবে সেই ডাটাগুলোকে স্টোর করে রাখা। মূলত আমরা এই ডাটাগুলোকে হচ্ছে কিছু ফ্যাক্ট এবং রুলসের সাহায্যে সেভ করে রাখি। আমরা প্রলোগ করানোর সময় তোমাদেরকে হালকা বলেছিলাম আর কি, যে ফ্যাক্টস কি জিনিস আর রুলস কি জিনিস। এই দুটা জিনিসের সমন্বয়ে মূলত হচ্ছে আমরা ইনফরমেশন গুলোকে সেভ করে রাখি। এই যে আমরা রুলস কে স্টোর করতেছি, রুলস গুলো বেশ কয়েক ধরনের হতে পারে। আমরা হচ্ছে প্রোলগে যেরকম এরকম কোলন হ্যাশ সাইন দিয়ে রুলস কে ইমপ্লিমেন্ট করেছিলাম, এইভাবে আমরা রুলস কে ইমপ্লিমেন্ট করতে পারি।
এটাকে আমরা সিম্পল ইফ এলস স্টেটমেন্ট বা ইফ দেন স্টেটমেন্টের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারি। আরেকটা ইমপ্লিমেন্টেশন হতে পারে আমরা একটা ফাজি লজিকের মাধ্যমে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। ফাজি লজিকের নাম কি তোমরা আগে শুনেছো কখনো? না স্যার। আচ্ছা, এই জিনিসটা আমি ডিটেলসে দেখাই না, আমি জাস্ট একটু তোমাদেরকে ওভারভিউ দিচ্ছি যে ফাজি লজিক জিনিসটা আসলে কি বা এটার সাথে আমাদের ট্রেডিশনাল লজিকের কি ডিফারেন্স। আচ্ছা, ধরো যে আমাদের কাছে একটা রুম আছে, এই রুমের টেম্পারেচারটা আমরা মেজার করতেছি। রুমটা যদি 23 ডিগ্রির চেয়ে বেশি হয় টেম্পারেচার, তাহলে আমরা ধরে নিলাম যে রুমটা এই মুহূর্তে গরম অবস্থায় আছে। আর যদি 23 ডিগ্রির চেয়ে ছোট হয়, তাহলে আমরা ধরে নিলাম এটা ঠান্ডা আছে। তাহলে ধরো আমি একটা কন্ডিশন লিখলাম যে ইফ টেম্প গ্রেটার দেন 23, দেন রুম ইজ হট। আচ্ছা, এই যে আমার টেম্পারেচারটা, এটা কি 23 ডিগ্রির চেয়ে বড় হলেই আমার এই শর্তটা ট্রু হয়ে যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, এখন রুমের টেম্পারেচারটা যখন 35 ডিগ্রি, তখনও আমার রুমটা গরম। যখন এটা 60 ডিগ্রি, তখনও আমার রুমটা গরম। আবার যখন এটা 100 ডিগ্রি, তখনও আমার রুমটা গরম। কিন্তু এই গরমের মধ্যে কি একটা ডিফারেন্স আছে না? জি স্যার। ডিফারেন্সটা কোথায়? তীব্রতাতে। তীব্রতা, জি স্যার, মাত্রাটা আর কি। মাত্রাটাতে আমাদের একটা ডিফারেন্স আছে। তাহলে আমাদের ট্র্যাডিশনাল যে লজিক সিস্টেম, এটা নর্মালি হচ্ছে এই তীব্রতা বা মাত্রাটাকে মেজার করতে পারে না। আর আমাদের ফাজি লজিকের ক্ষেত্রে এই জিনিসটাকে আমরা একটা স্কেলের মাধ্যমে রিপ্রেজেন্ট করি। তাই স্কেলটা হচ্ছে 0 থেকে শুরু হয়, 1 এর মধ্যে থাকে। আমরা যে কোনো পয়েন্ট দিয়ে স্কেলটাকে মেজার করতে পারি। তাহলে ধরো 35 ডিগ্রি যে রুমটার টেম্পারেচার থাকবে, সেটা যদি 23 এর সাথে তুলনা করা হয়, ধরে নিলাম এটা ফাজি লজিকে ভ্যালু আসতেছে 0.1। আবার 100 ডিগ্রির যে রুমটা আছে, এটাকে ফাজি লজিকে আমরা যদি কম্পেয়ার করি, ধরে নিলাম যে এটার ভ্যালুটা আসে 0.8। তাহলে এখন দুইটাই আমার হট ডিফাইন করতেছে, কিন্তু কোনটা আসলে বেশি হট সেই জিনিসটা আমরা আসলে এখান থেকে একটা অনুমান করতে পারছি আর কি। এই জিনিসটাই হচ্ছে আমাদের নর্মাল লজিকের সাথে ফাজি লজিকের একটা ডিফারেন্স। ফাজি লজিক শুধু আমাদের ইয়েস নো অ্যান্সার প্রোভাইড করে না, যদি একটা অ্যান্সার ইয়েস হয়, তাহলে ইয়েস হওয়ার মাত্রাটা কতটুকু সেই জিনিসটাও আমাদেরকে অ্যান্সার আকারে প্রোভাইড করে। বা অপোজলি যদি আমি বলি যে একটা কোশ্চেনের অ্যান্সার যদি নো হয়, তাহলে এই নো এর মাত্রাটা কতটুকু সেই জিনিসটাও আমাদেরকে অ্যান্সার আকারে প্রোভাইড করবে। ইউজুয়ালি ফাজি লজিকের এই ভ্যালুটা 0 থেকে 1 এর ভিতরে থাকে। আমরা নর্মালি এদেরকে কোনো একটা পয়েন্ট ভ্যালুর মাধ্যমে রিপ্রেজেন্ট করে থাকি। আমি যেরকম একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখালাম। তাহলে একটা কি ওভারভিউ পাওয়া গিয়েছে যে ফাজি লজিক জিনিসটা কি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে যে নলেজ বেজে ডাটাগুলো স্টোর করব, নর্মালি হচ্ছে আমরা ফ্যাক্ট স্টোর করি আর হচ্ছে কিছু রুলস স্টোর করি। রুলস গুলো বিভিন্নভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের নলেজ বেজের কাজ। আমরা নেক্সট যদি আসি, আমাদের এক্সপার্ট সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, এটাকে বলা হয়ে থাকে ইনফারেন্স ইঞ্জিন। আমরা নর্মালি হচ্ছে যখন একটা কোয়েরির অ্যান্সার প্রোভাইড করি, এই কোয়েরিটার অ্যান্সার প্রোভাইড করা হয় ইনফারেন্স প্রক্রিয়াটার মাধ্যমে। তাহলে ইনফারেন্স বলতে বোঝায় আমাদের এক্সিস্টিং যে ইনফরমেশন বা রিলেশনশিপ আছে, এদের মধ্যকার রিলেশনশিপটা খুঁজে বের করা বা প্যাটার্নটা খুঁজে বের করা, এবং সেটার উপর ভিত্তি করে আমাদেরকে কোনো একটা কোয়েরির অ্যান্সার বা প্রেডিকশন বা সাজেশন প্রোভাইড করা। তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি হচ্ছে ইনফারেন্স। এই প্রক্রিয়াটা কাজ করে দুইটা ওয়েতে। একটাকে বলা হয় ব্যাকওয়ার্ড চেইনিং, আরেকটাকে বলা হয় ফরওয়ার্ড চেইনিং। আচ্ছা, দুইটা প্রক্রিয়ারই আমাদের এন্ড রেজাল্ট সেম। দ্যাট মিনস আমি যে কোয়েরিটা করতেছি আমাকে আউটপুট আকারে সেম ভ্যালুটাই রিটার্ন করবে, কিন্তু ভ্যালুটাতে আমরা কিভাবে রিচ করলাম সেই জিনিসটাতে হচ্ছে ডিফারেন্স। আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে জিনিসটা তোমাদেরকে ব্যাখ্যা করি। তাহলে শুরুতে আমরা ফরওয়ার্ড চেইনিং থেকে শুরু করি। একটু আগে আমি তোমাদেরকে বলেছি আমাদের নলেজ বেজে স্টোর করা থাকবে কিছু ফ্যাক্ট এবং রুলস। তাহলে ধরে নিলাম আমাদের নলেজ বেজে একটা ফ্যাক্ট স্টোর করা আছে এরকম যে হি ইজ রানিং। আর এখানে একটা রুলস সেভ করা আছে এরকম যে ইফ হি রানস
দেন হি সোয়েটস। আচ্ছা, তাহলে এই ফ্যাক্ট এবং এই রুলসটা থেকে আমরা আসলে কি ডিসাইড করতে পারি? বলা হচ্ছে যে আমি দৌড়াচ্ছি এবং আমি একটা রুলস জানি যে যদি আমি দৌড়াই তাহলে আমি ঘামাবো। তাহলে এই দুটো লাইন থেকে আমরা কি ডিসিশন নিতে পারি না, কনক্লুশন নিতে পারি না যে সে ঘামাচ্ছে? জি স্যার। তাহলে কেউ যদি এই সিস্টেমটার কাছে কোয়েরি করে যে সে কি ঘামাচ্ছে, তাহলে এটার অ্যান্সারটা আমাকে কি দিবে? ট্রু। যেহেতু আমাদের ফ্যাক্ট এবং রুলস অনুযায়ী এই কোশ্চেনটার অ্যান্সার আসতেছে ট্রু। জিনিসটা কি সবাই ধরতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে আমরা বলতেছি ফরওয়ার্ড চেইনিং, যে আমরা একটা ফ্যাক্ট থেকে প্রথমে আমাদের কাজ শুরু করলাম, দেন আমরা এই ফ্যাক্টটাকে আমাদের রুলসে অ্যাপ্লাই করে সেখান থেকে আমরা একটা কনক্লুশন ড্র করলাম। আচ্ছা, ব্যাকওয়ার্ড চেইনিং এর ক্ষেত্রে জিনিসটা হবে পুরোপুরি উল্টা। তাহলে ব্যাকওয়ার্ড চেইনিং এর ক্ষেত্রে শুরুতে আমরা আমাদের গোলটাকে ধরে নিব, যেটাকে আমরা কনক্লুশন বলতেছি। তাহলে আমাদের কনক্লুশনটা হচ্ছে হি সোয়েটস। এখন আমাদের কাজ হচ্ছে আমরা ধরে নিলাম যে আমাদের কনক্লুশনটা ট্রু। তাহলে এই কনক্লুশনটা প্রমাণ করার জন্য আমার আসলে সাপোর্টিং কি কি এভিডেন্স লাগবে। তাহলে আমাকে আসলে প্রথমে চেক করতে হবে যে মানে এই কনক্লুশনটা কি কোনো রুলস এর মধ্যে অ্যাপ্লাই করে কি হয় কিনা। তাহলে রুলস সেকশনে আমাকে সার্চ করতে হবে কোনো রুলস এর দেনের পার্টে কি এই অংশটা আছে কিনা। তাহলে আমাদের যে নলেজ বেস ছিল সেখানে কি এরকম একটা রুলস দেওয়া আছে না, ইফ হি রানস দেন হি সোয়েটস? জি স্যার। তাহলে আমরা ম্যাচ করে পেলাম যে আমাদের কাছে এরকম একটা রুলস আছে যে ইফ হি রানস দেন হি সোয়েটস। আচ্ছা, এখন এই রুলসটা যদি আমরা সত্য প্রমাণ করতে চাই তাহলে আমাদেরকে আসলে কোন জিনিসটা সত্য প্রমাণ করতে হবে? এই কন্ডিশনের পার্টটা সত্য, এটা প্রমাণ করতে হবে। এটা সত্য না হলে তো আর এই রুলসটা সত্য আমরা বলতে পারবো না, ঠিক না? জি স্যার। তাহলে আমরা চেক করে দেখব যে আমাদের ফ্যাক্টের পোর্শনে কি এরকম কোনো কন্ডিশন দেওয়া আছে কিনা। তাহলে আমাদের ফ্যাক্টের পোর্শনে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা সেন্টেন্স দেওয়া আছে যেখানে বলা হয়েছে হি ইজ রানিং। তাহলে উপরের কনক্লুশনটা প্রমাণ করার জন্য যে সাপোর্টিং ফ্যাক্ট এবং রুলস দরকার, এগুলা কি আমার নলেজ বেজে আছে না, এই দুটা লাইন? জি স্যার। তাহলে আমরা এই কনক্লুশনের আউটপুট বলতে পারি এটা আসলে সত্য হবে। তাহলে দেখো আমাদের ফরওয়ার্ড চেইনিং এও অ্যান্সার এসেছে হি সোয়েটস, এই কোয়েরিটার অ্যান্সার ট্রু। ব্যাকওয়ার্ড চেইনিং এও এই কোয়েরিটার অ্যান্সার এসেছে ট্রু। দ্যাট মিন্স দুইটা প্রসেসেরই আমাদের এন্ড রেজাল্ট সেম, জাস্ট পার্থক্যটা হচ্ছে আমরা কিভাবে সেই এন্ড রেজাল্টে রিচ করলাম। ফরওয়ার্ড চেইনিং এর ক্ষেত্রে আমরা ফ্যাক্ট থেকে শুরু করব, ফ্যাক্টটাকে আমরা কোনো একটা রুলসে অ্যাপ্লাই করে সেখান থেকে কনক্লুশনটা ড্র করব। আর ব্যাকওয়ার্ড চেইনিং এর ক্ষেত্রে আমরা কনক্লুশন থেকে স্টার্ট করব, এরপর আমরা দেখব এই কনক্লুশনটা কোন রুলসের জন্য খাটে, দেন ওই রুলসটাকে সত্য প্রমাণ করার জন্য আমাদের আসলে কোন কোন ফ্যাক্টের প্রয়োজন। যদি আমরা ফ্যাক্ট এবং রুলস গুলোকে সাপোর্টিং এভিডেন্ট হিসেবে আমরা প্রোভাইড করতে পারি তাহলেই আমরা বলতে পারবো আমাদের কনক্লুশনটা সত্য। তাহলে ফরওয়ার্ড চেইনিং আর ব্যাকওয়ার্ড চেইনিং এই দুটো জিনিসের মধ্যে কি পার্থক্যটা বা ডিফারেন্সটা বোঝা গিয়েছে? জি স্যার। আচ্ছা, তোমরা এই টপিক দুটা যদি উইকিপিডিয়াতে একটু দেখো, আমি যদি দেখাই একটু, এখানে আরো একটা বড় এক্সাম্পলের জন্য এই জিনিসটা এক্সপ্লেন করা আছে আর কি, বাসায় তোমরা একটু দেখতে পারো আর কি, তাহলে মনে হয় জিনিসটা একটু তোমাদের ক্লিয়ার হবে আর কি। সেম এক্সাম্পলটা ফরওয়ার্ড চেইনিং এবং ব্যাকওয়ার্ড চেইনিং দুইটা প্রসেসের জন্যই করে দেখানো হয়েছে আর কি। তাহলে এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্সটা তোমাদের আরেকটু ক্লিয়ার হবে আর কি। আমি তোমাদেরকে সহজভাবে দেখানোর জন্য একদম সিম্পল একটা ফ্যাক্ট এবং রুলস নিয়ে তোমাদেরকে দেখানোর ট্রাই করেছি। এখানে দেখো মাল্টিপল ফ্যাক্ট রয়েছে এবং মাল্টিপল রুলস রয়েছে, তাহলে এটা দেখলে তোমাদের জিনিসটা একটু ক্লিয়ার হবে আর কি। এটা একটু বাসায় তোমরা দেখে নিতে পারো আর কি। পরীক্ষা ইউজুয়ালি হচ্ছে এই স্যার প্রসেস সচরাচর দুটাকে। ইউজ হয় কোনটা স্যার? হ্যাঁ, বুঝিনি। সচরাচর ইউজ হয় কোনটা স্যার, বা ইম্পর্টেন্ট কোনটা? দুইটাই ব্যবহার করা যায় আর কি, দুইটারই ব্যবহার করা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে আর কি।
বুঝতে পেরেছো? নর্মালি হচ্ছে ফরওয়ার্ড চেইনিং এ আমাদের সার্চটা বেশি করা লাগে, সুতরাং যে সকল নলেজ বেজে আমাদের রুলস এবং ফ্যাক্টের সংখ্যা বেশি থাকে ওই ধরনের নলেজ বেজের ক্ষেত্রে ফরওয়ার্ড চেইনিংটা করাটা একটু ডিফিকাল্ট আর কি। আবার ব্যাকওয়ার্ড চেইনিং এর ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যাক প্রপাগেশনের সিস্টেম লাগে আর কি। তো দুইটারই কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। এটা আসলে তুমি কিভাবে তোমার ইনফারেন্স ইঞ্জিনটা ডিজাইন করবা তার উপরে ডিপেন্ড করবে যে তুমি কোন প্রসেসটাকে ফলো করতে চাচ্ছ। মানে আমি ডেফিনেটলি বলতে পারবো না যে এই প্রসেসটা ভালো এই প্রসেসটা খারাপ, দুইটা প্রসেসেরই আমাদের হচ্ছে গুড, ভালো দিক খারাপ দিক আছে। বুঝতে পারছি স্যার। আচ্ছা, আমি ফরওয়ার্ড চেইনিং এবং ব্যাকওয়ার্ড চেইনিং এর যে কথাগুলো বলেছি এখানে এক লাইনের দুটো ডেফিনেশন দেওয়া আছে, এটা তোমরা পরীক্ষার জন্য দেখতে পারো আর কি। ইউজুয়ালি হচ্ছে পরীক্ষায় তোমার এই দুটো প্রসেসকে এক্সপ্লেইন করতে বলে আর কি, যে ফরওয়ার্ড চেইনিং জিনিসটা কি, ব্যাকওয়ার্ড চেইনিং জিনিসটা কি। তাহলে আমরা দুটা কম্পোনেন্টের কাজ দেখলাম, একটা হচ্ছে নলেজ বেস আর একটা হচ্ছে ইনফারেন্স ইঞ্জিন। নেক্সট হচ্ছে ইনফারেন্স ইঞ্জিনের সাথে রিলেটেড একটা কম্পোনেন্ট রয়েছে, এটার নাম হচ্ছে এক্সপ্লেনেশন ফ্যাসিলিটি। আচ্ছা, ইনফারেন্স ইঞ্জিন আমাদেরকে হচ্ছে আউটপুটটা প্রোভাইড করে, যে একটা কোয়েরি আমি করলাম এটার অ্যান্সারটা কি ট্রু হবে নাকি ফলস হবে। আচ্ছা, এখন এই অ্যান্সারটাতে আমি আসলে কিভাবে রিচ করলাম তার পিছনে আমার যে লজিক্যাল ডিডাকশনটা রয়েছে এই জিনিসটা স্টোর করে রাখা হয় আমাদের এক্সপ্লেনেশন ফ্যাসিলিটিতে। এটাকে আমরা যদি সহজ অ্যানালজি দিয়ে বলি, ধরো যে তোমাকে ম্যাথমেটিক্সে একটা থিওরেম প্রুফ করতে বলা হলো, তুমি সবগুলো স্টেপ কমপ্লিট করে ফাইনাল স্টেপে যখন অ্যান্সার লেখো যে এই রিলেশনটা প্রুফড হয়ে গেল, ব্র্যাকেটে প্রুফড লিখে দিলা, তাহলে এই জিনিসটার অ্যান্সারটা প্রোভাইড করে হচ্ছে ইনফারেন্স ইঞ্জিন। আর তুমি যে প্রতিটা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করছো এই জিনিসটা স্টোর করে রাখা হবে এক্সপ্লেনেশন ফ্যাসিলিটিতে। এটা স্টোর করে রাখার জন্য আমাদের আসলে দুইটা মোটিভেশন আছে। একটা হচ্ছে সিমিলার টাইপের যদি আরেকটা প্রবলেম আমাকে দেওয়া হয় তখন কিন্তু আমি এই সেম লজিকটা ওই প্রবলেমের জন্য অ্যাপ্লাই করতে পারবো। ধরো যে একজন রোগী আসলো, তার সিমটম দেখে আমি একটা রোগ নির্ণয় করেছি, তাহলে সেম সিমটমের যদি আরেকটা রোগী আসে তাহলে কিন্তু আমাকে আর খুঁজে বের করার দরকার নাই যে আমার আসলে কি রোগ হয়েছে। আর সেকেন্ড যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে কোনো একটা ডিসিশনের পিছনের যে ভেরিফিকেশন প্রসেসটা রয়েছে সেই জিনিসটা আমরা এক্সপ্লেনেশন ফ্যাসিলিটির এটা কি বলে স্টোর করে রাখা ডাটার উপর দেখে আমরা আসলে ডিসাইড করতে পারি। ধরো যে একটা রোগীর সিমটম দেখে আমাকে ডিসাইড করে বললো এক্সপার্ট সিস্টেম যে তোমার আসলে এই রোগ থাকতে পারে। এখন সে কি আসলে ভুল রোগ ডিটারমাইন করলো নাকি সঠিকভাবে ডিটারমাইন করলো, ডাক্তার আসলে এই এক্সপ্লেনেশন ফ্যাসিলিটির ব্যাখ্যাটা দেখে তখন বুঝতে পারবে যে আসলেই তার রোগ নির্ণয়টা সঠিক হয়েছে কিনা। এই এক্সাম্পলটা তোমাদের স্লাইডে বলা হয়েছে। তাহলে শুধু অ্যান্সারটা জানলেই আমাদের চলবে না, এই অ্যান্সারটার পিছনকার লজিকটাও আমাদের আসলে অনেক ক্ষেত্রে জানার প্রয়োজন পড়তে পারে, সেই ক্ষেত্রে এই এক্সপ্লেনেশন ফ্যাসিলিটি আমাদেরকে সেই অ্যান্সারটা প্রোভাইড করবে। নেক্সট যে কম্পোনেন্টটা রয়েছে এটাকে বলা হচ্ছে নলেজ অ্যাকুইজিশন ফ্যাসিলিটি। তাহলে এটা মূলত আমাদের শুরুর দিকে লাগবে যখন আমরা এক্সপার্ট সিস্টেমটাকে মধ্যে তার নলেজটাকে স্টোর করব আর কি। এক্সপার্ট সিস্টেমের যে নলেজটা সেটা কি আমার কাছ থেকে আসবে, মানে যে ইউজার তার কাছ থেকে আসবে? কেউ কি বলতে পারবা, তোমাদের আইডিয়া কি দেখি? ধরো আমি একজন নবীন ডাক্তার যে হচ্ছে এক্সপার্ট সিস্টেমটা ব্যবহার করব, তাহলে এক্সপার্ট সিস্টেমে যে নলেজটা আমরা স্টোর করে রাখবো এটা কি আমার কাছ থেকে আসবে? কতজন হ্যাঁ এর পক্ষে আর কতজন না এর পক্ষে? স্যার সব, হেয়ার পক্ষে স্যার আমি। আচ্ছা, দুইজন অ্যান্সার করলো, দুইজনই হ্যাঁ এর পক্ষে। আর কেউ কোনো দ্বিমত আছে বা কোনো কিছু অ্যাড করতে চাও? আচ্ছা, তোমাদের লজিক অনুযায়ী যে আমি নতুন ডাক্তার, আমি যদি এক্সপার্ট সিস্টেমকে নলেজ দিই তাহলে কি আমি এক্সপার্ট হয়ে গেলাম না? জি স্যার। তাহলে এখন কি মনে হয় নলেজটা আমার কাছ থেকে আসবে? না স্যার। তাহলে অবশ্যই এই এক্সপার্ট সিস্টেমে আমরা যে নলেজটাকে ইনপুট দিব এটা অবশ্যই ওই সাবজেক্টের এক্সপার্টের কাছ থেকে আসবে, এটা ইউজারের কাছ থেকে আসবে না।
তাহলে এই নলেজ বেস অ্যাকুইজিশন ফ্যাসিলিটির কাজ হচ্ছে সে একটা ইন্টারফেস আমাদেরকে প্রোভাইড করবে, যে ইন্টারফেসের মাধ্যমে আমাদের এক্সপার্টের কাছ থেকে আমরা তার নলেজটাকে কম্পিউটারে স্টোর করব আর কি। কাইন্ড অফ আমাদের যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকে এরকম একটা ইন্টারফেস থাকবে, যে ইন্টারফেসের মাধ্যমে এক্সপার্টের নলেজটাকে কালেক্ট করা হবে, এবং এটা অবশ্যই কোনো একজন অ্যাডমিন পার্সোনালিটি কালেক্ট করবে না আর কি, যে ইউজার সে কালেক্ট করবে না। আচ্ছা, লাস্ট যে কম্পোনেন্টটা এটা হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস। এটা নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা আসলে কাজ কি। এটার কাজ হচ্ছে যখন ইউজার এক্সপার্ট সিস্টেমটাকে ব্যবহার করবে, মূলত এই ইন্টারফেসটার মাধ্যমে এক্সপার্ট সিস্টেমটাকে ব্যবহার করবে। আচ্ছা, আরেকটা অ্যাপ্লিকেশন হতে পারে যিনি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, তিনি যখন এক্সপার্ট সিস্টেমটাকে ডিজাইন করবেন বা ক্রিয়েট করবেন, বা পরবর্তীতে যখন এটাকে মডিফাই বা আপডেট করবেন, তখনও এরকম তাকে একটা ইউজার ইন্টারফেস ব্যবহার করতে হবে। তাহলে ইউজার ইন্টারফেস মূলত হচ্ছে একটা স্পেশালাইজড ইন্টারফেস, যেটা মূলত আমরা এক্সপার্ট সিস্টেম ডিজাইন করা, ক্রিয়েট করা, আপডেট করা, এবং পরবর্তীতে ইউজার হচ্ছে এটাকে ইউজ করার জন্য ব্যবহার করবে। তাহলে দুই ধরনের পার্সন এটাকে ব্যবহার করবে, একজন হচ্ছে অ্যাডমিনের পার্সন যারা হচ্ছে এটাকে ডেভেলপ করা এবং মেনটেন করার কাজ করবে, আর আরেকটা হচ্ছে নর্মাল যারা ইউজার, দ্যাট মিন্স যাদের জন্য আমরা আসলে এক্সপার্ট সিস্টেমটা ডিজাইন করতেছি। তাহলে আমরা এই আলোচনা থেকে আসলে বুঝতে পারলাম যে বেশ কয়েক ক্যাটাগরির পার্সন আসলে আমাদের এক্সপার্ট সিস্টেমটাকে ব্যবহার করবে। এদেরকে আমরা বলতেছি এক্সপার্ট সিস্টেমের পার্টিসিপেন্টস। তাহলে প্রথম পার্টিসিপেন্টস হচ্ছে আমাদের ডোমেইন এক্সপার্ট। মূলত তাদের নলেজটাকে আমরা হচ্ছে নলেজ বেজে স্টোর করে রাখবো, আর তাদের থেকে নলেজ অ্যাকুয়ার করার কাজ বা এই এক্সপার্ট সিস্টেমের কম্পোনেন্ট গুলো ডিজাইন করা এবং আপডেট করার কাজটা করবেন একজন নলেজ ইঞ্জিনিয়ার। তাহলে আমরা সিএসসি রিলেটেড ফিল্ডে যারা আছি, যারা এক্সপার্ট সিস্টেমটাকে ডিজাইন করব, তাদেরকে আমরা হচ্ছে নলেজ ইঞ্জিনিয়ার বলবো। আর সবার লাস্টের পার্টিসিপেন্ট হচ্ছে আমাদের নলেজ ইউজার। এরা হচ্ছে যাদের জন্য আমরা এক্সপার্ট সিস্টেমটা তৈরি করতে যাচ্ছি, দ্যাট মিনস এক্সপার্ট সিস্টেমটা ব্যবহার করে যারা আসলে উপকৃত হবে বা লাভবান হবে, এদেরকে আমরা বলতেছি নলেজ ইউজার। এই সংজ্ঞাগুলো খুব সুন্দর করে তোমাদের এই স্লাইডে দিয়ে দেওয়া আছে। আশা করি এখন তোমরা একবার রিডিং পড়লে সংজ্ঞাগুলো বুঝতে পারবা। তাহলে ডোমেইন হচ্ছে আমাদের যেই এরিয়ার উপরে আমরা আসলে এক্সপার্ট সিস্টেমটা ডিজাইন করতে চাচ্ছি, যেমন যে এক্সপার্ট সিস্টেমটা বিজনেস টাইপের ডাটা হোল্ড করবে, সেই এক্সপার্ট সিস্টেমটাকে আমরা শুধুমাত্র বিজনেস রিলেটেড প্রবলেমের জন্যই ব্যবহার করতে পারবো, তাহলে তার ডোমেইনটা হবে বিজনেস। সিমিলারলি যেই এক্সপার্ট সিস্টেমটা মেডিকেল ডায়াগনোসিস নিয়ে কাজ করবে, সেই এক্সপার্ট সিস্টেমটাকে আমরা শুধুমাত্র এই মেডিকেল পারপাসেই ব্যবহার করতে পারবো, সুতরাং তার ডোমেইনটা হবে মেডিকেল ডোমেইন। তাহলে ডোমেইনটা আমাদের নির্ধারণ করবে যে কোন এরিয়া অফ নলেজ নিয়ে আমরা আসলে কাজ করতে চাচ্ছি। তারপর আমাদের কাজ হচ্ছে সেই ডোমেইনের এক্সপার্ট খুঁজে বের করা, দেন সেই এক্সপার্টের কাছ থেকে নলেজ গ্যাদার করা। এই কাজটা করবেন একজন নলেজ ইঞ্জিনিয়ার। তিনি অ্যাট দ্য সেম টাইম আমাদের এক্সপার্ট সিস্টেমের যে কম্পোনেন্ট গুলো রয়েছে এদেরকে ডেভেলপ করবেন, ইমপ্লিমেন্ট করবেন এবং তাদেরকে মেনটেন করবেন। আর সবার শেষে রয়েছে আমাদের নলেজ ইউজার, মূলত যারা এটা ব্যবহার করবে এবং এটা থেকে বেনিফিট লাভ করবে, তাদেরকে আমরা বলতেছি নলেজ ইউজার। তাহলে এই তিন ধরনের পার্টিসিপেন্টের আইডিয়াটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? জি স্যার। আচ্ছা, আমরা মোটামুটি আলোচনার একদম শেষ পর্যায়ে আর কি। লাস্ট যে জিনিসটা তোমাদের এখানে ডিসকাস করা হয়েছে, এটাকে আমরা বলতে পারি একটা এক্সপার্ট সিস্টেমের লাইফ সাইকেল। দ্যাট মিন্স আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা এক্সপার্ট সিস্টেম কিভাবে ডেভেলপ করব। তো মূলত 5টা স্টেপ রয়েছে আমাদের। আচ্ছা, আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে নাকি নয়েজ আছে? না স্যার, শোনা যাচ্ছে। ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে আমাদের প্রথম প্রসেসটা হচ্ছে যে আমরা যেই ফিল্ড নিয়ে কাজ করব সেই ফিল্ড রিলেটেড আমাদের যেই রিকোয়ারমেন্টস গুলো দরকার, সেই রিকোয়ারমেন্টস গুলো আমরা প্রথমে হচ্ছে ডিটারমাইন করব। তাহলে এই স্টেপটাতে আমরা মূলত ডিসাইড করতেছি কোন ডোমেইন নিয়ে আমরা কাজ করতেছি। আমরা কি বিজনেস ডোমেইন নিয়ে কাজ করব নাকি মেডিকেল ডোমেইন নিয়ে কাজ করব, এই জিনিসটা আমরা ডিসাইড করব ডিটারমাইনিং রিকোয়ারমেন্টস এই প্রসেসটাতে আর কি।
তাহলে যেই ডোমেইনটাকে সিলেক্ট করলাম ওই ডোমেইনের রিলেটেড আমাদের যে জিনিসগুলো দরকার সেই জিনিসটা আমরা এখানে ফিক্সড করে নিব। নেক্সট কাজ হচ্ছে এই ডোমেইনে যারা এক্সপার্ট রয়েছেন তাদেরকে আইডেন্টিফাই করা। তাহলে সেকেন্ড প্রসেসে আমরা হচ্ছে ডোমেইন এক্সপার্টটাকে আইডেন্টিফাই করব। সুকান্ত, তোমার কি কোনো প্রবলেম হচ্ছে? হ্যাঁ, ও কথা বলছে কিন্তু মানে শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, তাহলে আইডেন্টিফাইং এক্সপার্ট এই প্রসেসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ডোমেইনটাকে আমরা ফিক্স করলাম ওই রিলেটেড যারা এক্সপার্ট আছেন তাদেরকে আমরা প্রথমে চিহ্নিত করব। আমাদের নেক্সট কাজ হচ্ছে তাদের কাছ থেকে নলেজটাকে গ্যাদার করা বা অ্যাকোয়ার করা এবং অন্যান্য যে কম্পোনেন্ট গুলো রয়েছে সেই কম্পোনেন্ট গুলোকে ডিজাইন করা এবং এদেরকে কনস্ট্রাক্ট করা। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এক্সপার্ট সিস্টেমটা এখন রেডি আর কি। আমরা এই পর্যায়ে যেটা করব, এই এক্সপার্ট সিস্টেমটাকে ব্যবহার করে দেখব যে আমাদের কোয়েরিটার সে কেমন অ্যান্সার প্রোভাইড করতে পারছে। তাহলে এই ফেজে আমরা হচ্ছে তার পারফরমেন্সটাকে অ্যানালাইসিস করার ট্রাই করব। তাহলে যখন আমরা একটা সিস্টেম ডেভেলপ করি বা ডিজাইন করি তখন আসলে আমাদের একটা ইনিশিয়াল গোল থাকে যে আমরা ধরো এত % একুরেসি অ্যাচিভ করতে চাচ্ছি। তাহলে এর পরের ফেজে আমাদের কাজ হবে চেক করে দেখা যে আমরা আসলে যেই একুরেসিটা রিচ করতে চাচ্ছি সেটা কি রিচ করতে পারলাম কিনা। যদি আমরা রিচ করতে পারি দেন আমরা জাস্ট সিস্টেমটাকে মেনটেন করব পিরিয়ডিক্যালি। আর যদি আমরা ওই অ্যাকুরেসির যে আমাদের টার্গেট বা গোল সেটা যদি অ্যাচিভ করতে না পারি তাহলে আসলে সিস্টেমটাতে পরিবর্তন করতে হবে। দ্যাট মিন্স আবার আমরা শুরু থেকে প্রসেসটাকে স্টার্ট করব, সেখানে মডিফিকেশন করব। তাহলে এই সাইকেলটা মোটামুটি হচ্ছে আমাদের বারবার রিপিট হতে থাকবে একটা এক্সপার্ট সিস্টেমের জন্য। এই সেম টাইপের একটা লাইফ সাইকেল আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও মেনটেন করি। বুঝতে পেরেছো? তাহলে একটা এক্সপার্ট সিস্টেম ডেভেলপ করার ক্ষেত্রে আমাদের আসলে কি কি প্রসেস দরকার এই জিনিসটা সম্পর্কে কি তোমাদের ব্রিফ একটা ওভারভিউ হয়েছে? আচ্ছা, কারোর কি এমনিতে কোনো কোশ্চেন আছে এতটুকু পর্যন্ত যা পড়ানো হয়েছে এটার উপরে? আচ্ছা, আমি কি তাহলে ওই ফার্স্ট লেকচারে যে অংশটা বাকি ছিল সেটা কি দেখাবো তোমাদের? জি স্যার। আচ্ছা, এই স্লাইডে তো আপাতত কারো কোনো কোশ্চেন নেই, স্যার আমি তাহলে স্লাইডটা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, আমি তাহলে স্লাইডটা বন্ধ করে দিচ্ছি। হ্যালো হ্যাঁ বলো। স্যার, আমার ইয়ারফোনে সমস্যা স্যার, তার জন্য এতক্ষণ আচ্ছা 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 আচ্ছা, আমি ফার্স্ট স্লাইডটা একটু ইম্পোর্ট করে নিচ্ছি। তোমাদের এমনিতে তো বেসিকটা মনে হয় দেখিয়েছিলাম, ফ্যাক্ট রুলস এই জিনিসগুলো কি বলা হয়েছিল? নাহলে আমি কি আবার প্রথম থেকে শুরু করব এই পার্টটা? আর ওই যে শেষের পার্টটুকু ইয়া করলে হবে। আচ্ছা, রুলস পর্যন্ত কি দেখিয়েছিলাম তোমাদের? স্যার রুলসটা মনে বাকি ছিল। আচ্ছা, আমি তাহলে শুরু থেকেই দেখাই, এটাই ভালো হবে, না হলে হচ্ছে তোমার মাঝখান থেকে বুঝতে পারবা না আর কি। আচ্ছা, আমি সিম্পল ওয়েতে বলি যে আমরা দুইটা পোর্শনে ভাগ করি আমাদের নলেজ বেসকে, একটাকে বলি ফ্যাক্ট আর একটাকে বলি রুলস। তাহলে ফ্যাক্ট হচ্ছে যে জিনিসগুলো আমাদের জানা রয়েছে কোনো একটা বিষয় সম্পর্কে সেই জিনিসগুলো। ফ্যাক্টটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে আমরা কোনো কিছু প্রপার্টিকে এক্সপ্লেন করতে পারি, যেমন এখানে বলা হচ্ছে জো নামে একজন পার্সন আছে, তার প্রপার্টি হচ্ছে সে একজন মেল।
আচ্ছা, আরেক ধরনের ফ্যাক্ট হতে পারে যে একাধিক পার্সনের মধ্যে আমরা রিলেশনশিপটাকে এক্সপ্লেইন করেছি। যেমন এখানে স্যারা এবং বিল দুইজন পার্সনের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে স্যারা বিলের সিস্টার। তাহলে দুই ধরনের ফ্যাক্ট হতে পারে, একটা হচ্ছে কোনো কিছুর অবজেক্ট, কোনো একটা অবজেক্ট বা পার্সনের প্রপার্টিজ বা অ্যাট্রিবিউট, আর আরেকটা হতে পারে একাধিক পার্সন বা অবজেক্টের মধ্যে রিলেশনশিপ। তাহলে এখানে যে মানগুলো দেওয়া আছে এই সবগুলো মান আমাদের জানা, দ্যাট মিনস এই সেন্টেন্সগুলো অলওয়েজ ট্রু। আচ্ছা, আর আরেকটা জিনিস তোমাদেরকে বলেছিলাম, ফ্যাক্ট পোর্শনে আমরা যে ভ্যালুগুলো ব্যবহার করব এই ভ্যালুগুলোকে আমরা বলেছিলাম কনস্ট্যান্ট ভ্যালু। দ্যাট মিনস এই মানগুলো আসলে ফিক্সড আর কি। যেমন স্যারা নামে আমরা একটা পার্টিকুলার পার্সন কি বুঝাচ্ছি। আচ্ছা, প্রোলগে যখন এরকম কনস্ট্যান্ট ভ্যালু আমরা ব্যবহার করি এদেরকে হচ্ছে আমাদের স্মল লেটারে লিখতে হয়। তাহলে এখানে যদি আমরা কোনো একটা ক্যাপিটাল লেটারে লিখতাম, ধরো যে স্যারা, তাহলে এটা আসলে আমাদের একটা ভেরিয়েবলকে ইন্ডিকেট করতো। তাহলে ভেরিয়েবল হচ্ছে এমন একটা কন্টেইনার যেটার মানটা আসলে আমরা যে কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারি, ধরো 2 বা 3, যে কোনো ভ্যালু এটাতে অ্যাসাইন করা যাবে। তাহলে ছোট হাতের স্যারা আর বড় হাতের স্যারার মধ্যে পার্থক্য হচ্ছে, ছোট হাতের স্যারা বলতে একটা পার্টিকুলার পার্সনকে বোঝাচ্ছে ফিক্সড, যেটাকে আমরা কনস্ট্যান্ট বলতেছি। আর বড় হাতের স্যারা দিয়ে মিন করতেছে এটা কোনো একটা ভেরিয়েবল। তাহলে একটু মাথায় রাখতে হবে, ফ্যাক্ট অংশে আমরা যেই ভ্যালুগুলো ব্যবহার করব নরমালি এগুলো হবে সব কনস্ট্যান্ট ভ্যালু, এখানে কোনো ভেরিয়েবল থাকবে না। আচ্ছা, তাহলে এখানে কিছু ফ্যাক্ট আমাদেরকে দেওয়া আছে, এই অংশটা আমরা পরে আসতেছি আবার। নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে কিছু রুলস দিয়ে দেওয়া থাকবে, বা এই রুলস গুলো আমরা আমাদের লজিক ব্যবহার করে ডেভেলপ করতে পারি। আচ্ছা, আমরা ধরো যে দুইটা পার্সনের মধ্যে একটা রিলেশনশিপ স্টাবলিশ করতে যাচ্ছি, রিলেশনশিপটা হচ্ছে গ্র্যান্ডফাদার রিলেশনশিপ। তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে একজন যদি আরেকজনের দাদা হতে চায় নর্মালি যেটা হবে যে ধরো এক্স এবং জেড, আমরা চাচ্ছি যে এক্স হচ্ছে জেড এর গ্র্যান্ডফাদার হবে। তাহলে অবশ্যই এক্স এর একটা চাইল্ড থাকতে হবে, ধরে নিলাম এটা হচ্ছে ওয়াই, এবং এই ওয়াই এর চাইল্ড হতে হবে আমাদের জেড কে। তাহলে কি আমরা বলতে পারবো না এক্স জেড এর গ্র্যান্ডফাদার? কথাটা কি বুঝতে পেরেছো? এক্স জি এবং স্যার। জেড এদের মধ্যে যদি গ্র্যান্ডফাদার রিলেশনশিপ থাকতে হয় তাহলে হচ্ছে এক্স এর একটা চাইল্ড থাকবে, যে চাইল্ড হবে আবার জেড এর প্যারেন্ট। আচ্ছা, যেহেতু গ্র্যান্ডফাদার বলেছি, গ্র্যান্ড প্যারেন্ট বলি নাই, তাহলে আমাদেরকে ইনশিওর করতে হবে এক্স হচ্ছে মেল হবে। তাহলে এই জিনিসটাকে যদি আমরা ভেঙে ভেঙে লিখি আমাদেরকে মূলত তিনটা শর্ত প্রুফ করতে হবে। প্রথম শর্তটা হচ্ছে এক্স এবং ওয়াই এর মধ্যে একটা প্যারেন্ট রিলেশনশিপ থাকবে, মানে এক্স হবে ওয়াই এর প্যারেন্ট, ওয়াই এবং জেড এর মধ্যে একটা প্যারেন্ট রিলেশনশিপ থাকবে, তাহলে ওয়াই হবে জেড এর প্যারেন্ট। এবং যেহেতু গ্র্যান্ডফাদার বলেছি এক্স কে অবশ্যই মেল হতে হবে, তাহলে আমরা লিখতে পারি মেল ব্র্যাকেটের ভিতর এক্স। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবা এখানে সব কেন চলক ব্যবহার করলাম বা ভেরিয়েবল ব্যবহার করলাম? এটা রিজনটা হচ্ছে ম্যাথমেটিক্সে যখন আমরা একটা ফর্মুলা লিখি, ধরো যে a প্লাস বি হোল স্কোয়ার, এই ফর্মুলাগুলো বা রুলস গুলোকে কেন আমরা ভেরিয়েবল দিয়ে লিখি? কারণ হচ্ছে যে কোনো মান আমরা এখানে বসাই না কেন সব মানের জন্য কিন্তু এই রুলসটা সত্য। যেমন এখানে যদি a এর জায়গায় 2 বসাই, b এর জায়গায় 3 বসাই, তাহলে কিন্তু ডান পাশে যে ভ্যালুটা পাবো এটা কিন্তু 2 আর 3 এর জন্য সত্য। আমি কি আমার কথাটা বুঝাতে পেরেছি? জি স্যার। সিমিলারলি আমরা এখানে যদি 3 4 বসাতাম সেটার জন্য কিন্তু এই ফর্মুলাটা সত্য। তাহলে আমরা নর্মালি রুলস গুলো লিখি ভেরিয়েবলের মাধ্যমে এই কারণে যে ভেরিয়েবলের মানে আমরা যদি যে কোনো মান বসাই তাহলে ওই মানগুলোর জন্য আমরা আসলে রুলসটাকে সত্য প্রমাণ করতে পারবো। আচ্ছা, তাহলে এই তিনটা রিলেশনকে আমাদের অ্যাট এ টাইম সত্য প্রমাণ করতে হবে, তাহলে আমরা বলতে পারবো এক্স হচ্ছে জেড এর গ্র্যান্ডফাদার। তাহলে আমরা ধরতে পারি এই তিনটা রিলেশনের মধ্যে এন্ড অপারেশন রয়েছে। এতটুকু পর্যন্ত কি সবার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে রুলসে ফেরত আসি,
দেখো ডান পাশের অংশে কি এই তিনটা রুলসই লেখা হয়েছে না, মানে এই তিনটা শর্তই লেখা হয়েছে না? জি স্যার। আচ্ছা, এখানে যে কমাটা আমরা ব্যবহার করেছি, কমাটা হচ্ছে আমাদের এন্ড অপারেশনের জন্য ব্যবহার করা হয় প্রোলগে। আর এখানে যদি তোমরা অর করতে চাইতা তাহলে হচ্ছে তোমাদেরকে এরকম সেমিকোলন ব্যবহার জি করতে স্যার, হতো। এটা স্যার নেক্সট ক্লাসে দেখানো হয়েছে, বলা হয়েছে স্যার এই টপিক। লাস্ট ক্লাসে বলা হয়েছিল। আচ্ছা, আমি তাও পুরোটাই একবার বলে দিচ্ছি যাতে কারো কোনো কনফিউশন না থাকে। আচ্ছা, তাহলে আমরা তিনটা শর্তকে এখানে অ্যান্ড করলাম। তাহলে এই শর্ত, টোটাল শর্তটা ট্রু তখনই হবে যদি তিনোটা শর্তই আমরা আসলে আলাদাভাবে ট্রু পাই। তাহলে কোনো একটা শর্ত যদি আমাদের ফলস প্রমাণ হয়ে যায় তাহলে কিন্তু এই এন্টায়ার শর্তটাই ফলস হয়ে যাবে, যেহেতু এন্ড দিয়ে যুক্ত করা হয়েছে। আচ্ছা, তাহলে প্রোলগে আমরা যে রুলসটা লিখলাম, রুলসে আমরা দুইটা পার্ট লিখেছি। তাহলে ডান পাশের অংশটা হচ্ছে রুলসের কন্ডিশন। তাহলে এটাকে আমরা যদি একটা ইফ এলস স্টেটমেন্টের সাথে বিবেচনা করি তাহলে এই ডান পাশের অংশটা হচ্ছে ইফ এর কন্ডিশনের পার্টটা, আর বাম পাশের অংশটা হচ্ছে দেনের পরে যে পার্টটা আমাদের থাকে। তাহলে এই ডান পাশের শর্তটা যদি সত্য প্রমাণ করতে পারি তাহলেই কেবলমাত্র আমরা বাম পাশের অংশটাকে সত্য বলতে পারবো। কথাটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে বাম পাশের জি অংশটা স্যার। লিখতে হলে আমাদেরকে ইনশিওর করতে হবে ডান পাশের অংশটা সত্য। আচ্ছা, এবার তাহলে আমরা একটা কুইরি দেখি যে এই রুলস আর ফ্যাক্ট গুলোকে আমরা আসলে কোনো একটা কুইরিতে কিভাবে ব্যবহার করতে পারি। তাহলে ধরো আমার কাছে একটা কুইরি করেছে, প্রোলগে যে কোনো কুইরি হচ্ছে এরকম একটা কোশ্চেন বোধক চিহ্ন দিয়ে স্টার্ট করা হয়। আচ্ছা, ধরো আমাকে একটা কুইরি করেছে যে জো এবং স্যাম এই দুইজন পার্সনের মধ্যে কি গ্র্যান্ডফাদার রিলেশনশিপ আছে কিনা। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ফ্যাক্ট অংশটা চেক করা। তাহলে ফ্যাক্টের কোথাও কি বলা আছে যে জো স্যামের গ্র্যান্ডফাদার? এখানে কি কোথাও বলা আছে এরকম কোনো কথা? জি না স্যার। আচ্ছা, যেহেতু আমরা ফ্যাক্টে এই কোয়েরিটার অ্যান্সার খুঁজে পাইনি, আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের যে রুলস জানা আছে সেই রুলসের মাধ্যমে এই কোয়েরিটার অ্যান্সার খুঁজে বের করা ট্রাই করা। তাহলে এই কোয়েরিটাকে যদি আমরা কম্পেয়ার করি আমরা বলতে পারি যে এখানে এক্স এর জায়গায় বসবে জো আর জেড এর জায়গায় বসবে স্যাম। তাহলে রুলসে আমরা কেন চলক ব্যবহার করেছি এই জিনিসটা এখন ক্লিয়ার হয়েছে? আমি তো জি এখানে স্যার। আসলে জো স্যাম বাদে অন্য কোনো ভ্যালু বলতে পারতাম। ধরো এখানে স্যামের জায়গায় বললাম বিল, তখন হচ্ছে এই জেড এর ভ্যালুটা বিল হয়ে যেত। জেড এর জায়গায় তখন আমরা ব্যবহার করতাম বিল। তাহলে এক্স ওয়াই জেড ব্যবহার করেছি ইউনিভার্সাল সব মানের জন্য যাতে আমাদের এই রুলসটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা রিলেশন বের করতে চাচ্ছি জো এবং স্যামের মধ্যে। তাহলে আমরা যদি এখানে মানগুলো বসাই, এক্স এর জায়গায় বসবে জো আর আমাদের জেড এর জায়গায় বসবে স্যাম। এই শর্তটা অলরেডি কিন্তু আমাদের ডাটাবেজে ফ্যাক্ট অংশে দেওয়া আছে যে জো হচ্ছে একজন মেল। তাহলে কি ডান পাশের এই শর্তটা আমরা ট্রু প্রমাণ করে ফেললাম, ঠিক না? জি স্যার। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে ওয়াই এর ভ্যালু যেহেতু আমরা জানি না, ওয়াই এ আমরা হচ্ছে যে কোনো একটা মান বসিয়ে বসিয়ে দেখব সেটার জন্য আমাদের শর্তগুলো ট্রু হয় কিনা। ধরে নিলাম যে শুরুতে আমাদের ওয়াই এর ভ্যালু হিসেবে স্যারা বসানো হয়েছে। তাহলে আমাদের প্রথম শর্তটা প্রমাণ করতে হবে জো হচ্ছে স্যারার প্যারেন্ট। আচ্ছা, ফ্যাক্টের কোথাও কি এরকম কোনো ইনফরমেশন আমাদেরকে দেওয়া আছে যে জো স্যারার প্যারেন্ট? এখানে কি এরকম কোনো সেন্টেন্স আমরা দেখতে জি পাচ্ছি? না স্যার। জি না স্যার। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই শর্তটা ফলস ইভালুয়েট করেছে। তাহলে তিনটা শর্তের মধ্যে একটা ফলস হওয়া মানে কি টোটাল শর্তটাই ফলস হয়ে গেল না? জি স্যার। তাহলে স্যারার জন্য আমরা অ্যান্সারটা খুঁজে বের করতে পারিনি। আমাদের নেক্সট কাজ হবে স্যারার জায়গায় অন্য কোনো মান বসানো। তাহলে স্যারার পরে আছে বিল। তাহলে এইভাবে বসাতে বসাতে আমি তোমাদের কোন কেসে মিলবে সেটা দেখাই। ধরো যে আমরা ওয়াই এর জায়গায় ধরেছি ভ্যালুটা হবে এন। তাহলে আমাদের প্রথম শর্তটা প্রমাণ করতে হবে জো হচ্ছে এন এর প্যারেন্ট। তাহলে 3 নাম্বার যে ফ্যাক্টটা দেওয়া আছে এখানে কি সেই কথাটাই বলা হয়েছে না? জি স্যার।
আচ্ছা, আমাদের দ্বিতীয় শর্তটা প্রমাণ করতে হবে অ্যান হচ্ছে স্যামের প্যারেন্ট। তাহলে 2 নাম্বার যে ফ্যাক্ট আমাদেরকে দেওয়া আছে সেখানে কিন্তু এই কথাটাই বলা হয়েছে। আর আগে থেকেই আমরা জানি জো হচ্ছে মেল। তাহলে 3টা শর্ত তিনোটাই ট্রু হয়েছে। তাহলে কি টোটাল শর্তটা ট্রু হয়েছে না? জি স্যার। তাহলে একটা কেসের জন্য যদি প্রমাণ হয় যে জো আসলে স্যামের গ্র্যান্ডফাদার, তাহলেই আসলে কোয়েরিটার অ্যান্সার চলে আসবে ট্রু। তাহলে এখানে যে কোয়েরিটা করা হয়েছিল যে জো কি স্যামের গ্র্যান্ডফাদার কিনা, এই কোয়েরিটার অ্যান্সার আসবে ট্রু, যেহেতু আমরা এমন একটা সিনারিও পেয়েছি যেখানে আসলে এই কোয়েরিটা সত্য প্রমাণিত হয়। আর আমাদের যদি এমন কোনো কোয়েরি করা হয়, যেমন ধরো যে জো কি বিলের গ্র্যান্ডফাদার কিনা, তাহলে দেখবা এই কোয়েরিটার অ্যান্সার আসবে ফলস, যেহেতু এটার জন্য যে সাপোর্টিং ফ্যাক্টস এবং রুলস আমাদের দরকার সেগুলো আমাদের কাছে নেই। এটা বাসায় তোমরা ট্রাই করে দেখতে পারো যে এটার অ্যান্সারটা আসবে ফলস। তাহলে আমাদের এক ধরনের কোয়েরি হতে পারে, আমরা কোয়েরির ভিতর সবগুলো হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু বলে দিব, সেই ক্ষেত্রে কোয়েরিটার অ্যান্সার আসবে আইদার ট্রু অথবা ফলস। আচ্ছা, এখন এই কোয়েরিটাকে ঘুরিয়ে যদি কেউ কোয়েরি করতে এরকম যে ধরো গ্র্যান্ডফাদার এক্স কমা স্যাম, কেউ কি আমাকে বলতে পারবে এই কোয়েরিটার আউটপুট কি আসতে পারে? এখানে যে এক্সটা ব্যবহার করা হয়েছে এটা কি ভেরিয়েবল নাকি কনস্ট্যান্ট? এটা কনস্ট্যান্ট না? আমি কি ছোট হাতের এক্স লিখছি না বড় হাতের এক্স লিখছে? সেটা তো বড় হাতে। তাহলে এটা কি ভেরিয়েবল নাকি কনস্ট্যান্ট? প্রোলগের নোটেশন অনুযায়ী বড় হাতে কোনো কিছু লেখা হলে সেটা ভেরিয়েবল। তাহলে কোয়েরিতে যদি এরকম একটা ভেরিয়েবল ব্যবহার করা হয় তাহলে আসলে কি রিপ্রেজেন্ট করে কোয়েরিটা? একটু চিন্তা করে দেখো, এখানে এক্স মানে হচ্ছে আমাদের একটা ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে এই কোয়েরিটার অ্যান্সার দাঁড়ায় যে এখানে এক্স এর জায়গায় আমরা পসিবল কি কি মান বসাতে পারি। তাহলে আমাদের উপরের কোয়েরিতে যেহেতু সব ফিক্সড ভ্যালু বসানো হয়েছে, এটার অ্যান্সার আসবে ট্রু অথবা ফলস। আর নিচের কোয়েরিতে আমাদের অ্যান্সার আসবে এখানে এক্স এর জায়গায় আমরা পসিবল কোন কোন ভ্যালু বসাতে পারি। জো আর যেমন বিজো। এখানে আমরা যেহেতু জো বসাতে পারি, সুতরাং এটার অ্যান্সারটা আসবে জো। এখানে জো বাদে কি আর কেউ আছে যে স্যামের গ্র্যান্ডফাদার হয়? আচ্ছা, এখানে আমি যদি আরো একটা লাইন মানে 2টা লাইন যোগ করি এরকম যে তোমার বিল হচ্ছে অ্যান এর প্যারেন্ট আর বিল হচ্ছে মেল, তাহলে কি দুইজন ব্যক্তি পাওয়া গেল না, বিল আর জো, যারা হচ্ছে স্যামের গ্র্যান্ডফাদার? আমার কথাটা কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে বিলের প্যারেন্ট হচ্ছে, সরি, বিল হচ্ছে অ্যানের প্যারেন্ট, অ্যানের প্যারেন্ট হচ্ছে, অ্যান হচ্ছে স্যামের প্যারেন্ট সরি, আর বিল হচ্ছে মেল। তাহলে বিল হচ্ছে একটা গ্র্যান্ডফাদার, সিমিলার ওয়েতে আরেকটা গ্র্যান্ডফাদার আমরা একটু আগে দেখলাম জো। তাহলে এরকম যদি আমাদের একাধিক অ্যান্সার থাকে তখন এই নিচের কোয়েরিটার আমাদের অ্যান্সার আসবে মাল্টিপল অ্যান্সার। তাহলে এক্স এর ভ্যালু একবার জো দেখাবে, এখানে একটা সেমিকোলন দেখাবে, তারপরে দেখাবে এটার ভ্যালু হচ্ছে বি। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে কোয়েরিটার অ্যান্সার কিভাবে লিখলো? জি স্যার। মোটামুটি এতটুকুই ছিল আর কি আমাদের এই পোর্শনটুকু আর কি। এই পার্টটা কি সবার ক্লিয়ার হয়েছে? আমি মনে হয় লাস্টের পোর্শনটাই শুধু তোমাদের দেখাই নেই আর কি, ওই অংশটাই বাদ ছিল। জি স্যার। এখন কি জিনিসটা ক্লিয়ার হয়েছে?
আচ্ছা, তোমাদের এই লেকচারের উপর আমি একটা সেলফ এক্সারসাইজ দিয়েছিলাম আর কি। এখন যদি সবাই এটা বুঝে থাকো, এই প্রবলেমটা বাসায় একটু ট্রাই করো সবাই। যদি কোনো জায়গায় প্রবলেম ফেস করো আমাকে নেক্সট ক্লাসে বলো, আমি তাহলে ওই জিনিসটা তোমাদেরকে বলে দিব আর কি। ওকে স্যার। স্যার আরেকটাও তো দিয়েছিলেন স্যার, ওটার পোর্টাল ক্রিয়েট করেন না। হ্যাঁ, ওটা অ্যাসাইনমেন্ট আকারে দিব আর কি, ওটা আমার মাথায় আছে আর কি, আমি হয়তো বা আজকালকের মধ্যে জিনিসটা ক্রিয়েট করে দিব। ওটা হবে হচ্ছে সেকেন্ড লেকচারের উপর আর কি। এটার মধ্যে কোনো মার্কস নাই আর কি, এটা তোমাদের বাসায় প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে। আর সেকেন্ড লেকচারের উপর যেটা, ওটা হচ্ছে তোমাদের মার্কস থাকবে। তাহলে এই অংশটা সবাই বাসায় ট্রাই করো, যদি এটা কোনোটায় আটকে যাও আমাকে বললো, আমি নেক্সট ক্লাসে এটা সলিউশনটা তোমাদের দেখিয়ে দিব আর কি। ওকে স্যার। আজকে ক্লাসে এমনিতে কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমি তাহলে রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি ক্লাসে।